২৫ বছর যুদ্ধ করার পরে যুদ্ধক্ষেত্র থেকে তিনি তো ফিরে এসেছেন, কিন্তু ঘরের ভেতরের লড়াইটা কি তিনি জিততে পারবেন? নিজের মেয়ের ঘৃণা আর সমাজের অন্যায়ের মাঝখানে দাঁড়িয়ে একজন বাবা যখন দেয়ালে পিঠ থেকে যায়, ঠিক তখনই শুরু হয় আসল খেলা। আজকে আমরা সেই অসাধারণ খেলাটাই দেখব, যেখানে রিটায়ার্ড একজন সোলজার নিজের ভাঙা পরিবারকে জোড়া লাগানোর কাজ করতে থাকে, অন্যদিকে অন্যায়ের প্রতিবাদ করতে থাকে। কাজ এমনই অসাধারণ অ্যাকশনে ভরপুর নতুন মুভি আজ এক্সপ্লেন করব, যার নাম সুবাদার। গল্পের ভেতরে লুকিয়ে থাকা গভীর আবেগ আর দুর্ধর্ষ অ্যাকশনের মিশেল আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটা গাড়ির ভেতরে কয়েকজন লোককে পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা দিয়ে কোথাও যেতে দেখা যায়, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। কিন্তু গাড়িতে থাকা এই বন্দুকধারী লোকেরা কারা সেটা আমরা একটু পরে জানবো। এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দুটো বাচ্চা একসাথে স্কুল থেকে বাড়ি ফেরার পরে তারা একই সাথে শুয়ে শুয়ে একটা প্লেন দেখছিল, আর সেই প্লেনটাকে ধরার জন্য একটা সময় দৌড়াতে শুরু করে। আর দৌড়ে দৌড়ে তারা একটা নদীর কাছে চলে আসে, আর সেখানেই গোসল করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই একটি বাচ্চা দেখতে পায় অন্য একটি বাচ্চা নিখোঁজ, অর্থাৎ সেই নদীর পানিতে সে তলিয়ে গেছে। জানা যায় নিখোঁজ ছেলেটির নাম মান্নু, আর এই মান্নুর 3 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যায় না। 3 দিন পরে তার লাশ পাওয়া যায়। মান্নুর মাকে দেখা যায় আর্তনাদ করতে করতে তার ছেলের লাশের দিকে আসছিল। আর সেখানেই আমরা জানতে পারি এই অগভীর নদীতে শুধু মান্নুই নয়, গত 1 বছরে 17 জন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। এখানে আসল ঘটনা হচ্ছে, এই অগভীর নদীগুলো থেকে শহরের কিছু প্রভাবশালী লোকেরা দিনের পর দিন বালু উত্তোলন করে, যার ফলে এই নদীগুলো অনেক গভীর হয়ে যায়। আর এখানেই বাচ্চাগুলো ডুবে মারা যাচ্ছিল। আর এই প্রভাবশালী একজন লোকের নাম হচ্ছে সফটি। সেই এখান থেকে বালু তোলার কাজ করে। আর এখন আরও একটা ঘটনা, অর্থাৎ বাচ্চা মারা যাবার ঘটনা। তাই সফটি চাইছিল এই ঘটনা যাতে ধামাচাপা পড়ে যাক, কিন্তু মান্নুর পরিবার কোনোভাবেই এই ঘটনাটাকে এইভাবেই যেতে দেবে না। তারা এর বিচার চাইতে শুরু করে। এরপরেই আমরা প্রিন্সকে তার বন্ধুবান্ধব এবং আরও কিছু ছেলের সাথে একটা পার্কে এনজয় করতে দেখি, কারণ এই প্রিন্সের আজকে জন্মদিন ছিল। আসলে এই প্রিন্সের হয়ে কাজ করে সেই সফটি। এছাড়া তাদের বস হচ্ছে বাবলি, যাকে সবাই বাবলি দিদি বলে জানে। আর সে এখন জেলে রয়েছে, কারণ সে তিনটি মার্ডার করেছে, আর সেটারই কেস চলছে। এছাড়া এই বাবলি হচ্ছে প্রিন্সের আপন বড় বোন। এদিকে দেখা যায় সফটি সেই প্রিন্সের কাছে চলে আসে পার্কে, এবং তাকে পুরো ঘটনা খুলে বলে যে খাদানে প্রবলেম হয়ে গেছে ছোট্ট একটা, আরও একটা বাচ্চা মারা গেছে। আর সেই মান্নুর পরিবার এখন তারা আন্দোলন করছে, এবং নিউজ আর টিভি চ্যানেলগুলোকে তারা সেখানকার সব খবরাখবরও দিচ্ছে। এদিকে দেখা যাচ্ছিল মান্নু আর তার পরিবার নিউজ চ্যানেলদের বলছিল এখানে আসলে সফটি এবং তার লোকেরা বালু উত্তোলন করে, যার ফলে এই নদীগুলো অনেক গভীর হয়ে যায়। আর এখানে হর হামেশাই ছোট বাচ্চারা পড়ে মারা যায়। আর এর গুরু হচ্ছে বাবলি দিদি, যে এখন জেলে রয়েছে 3টি খুন করার জন্য। আসলে এখানে এর আগেও অনেকেই প্রতিবাদ করার চেষ্টা করেছে, আর বাবলি দিদি তাদের খুন করেই এখন জেলে রয়েছে। অন্যদিকে এইসব কিছু শোনার পরে প্রিন্স প্রচন্ড রেগে যায়, আর সে সেখানে চলে আসে। সেখানে তার সাথে সফটিও এসেছিল। দেখা যায় প্রিন্স সেখানে আসার পরপরই মান্নুর মামাকে গুলি করে মেরে ফেলে। এছাড়া সেখানে মান্নুর মা এবং তার ছোট বোনকেও মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সফটি তাকে আটকায়। এরপরেই দেখা যায় মান্নুর মামার ডেড বডিটা মাটিতে পুঁতে ফেলা হয়, তার মাথাটা উপরে রেখে। আর সেটার উপর দিয়ে প্রিন্স গাড়ি চালিয়ে যায়। আর এরপরেই আমরা সুবেদার অর্জুন মরিয়াকে দেখতে পাই, আর যে একজন রিটায়ার্ড সোলজার। আর সে এখন তার নিজের শহরে ফিরে এসেছে তার মেয়ে শ্যামার সাথে থাকার জন্য। সে এই শহরে ফিরে এসেছে কারণটা হচ্ছে এই শহরেই অর্জুনের স্ত্রীও থাকতো। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই সেই শহরে ফিরে এসেছে। আর আমরা জানতে পারি ঠিক এই একই শহরেই বাবলি দিদির রাজত্ব চলে। সেখানে আমরা আরও জানতে পারি অর্জুনের স্ত্রী 3 মাস আগেই মারা গেছে। এছাড়া তার মেয়ে শ্যামা তার সাথে কোনো একটা কারণে অনেক বেশি রাগ করে রয়েছে। আর এখানে অর্জুন লাল কালারের একটা জিপ কিনে, কারণ অর্জুনের স্ত্রীর শেষ ইচ্ছে ছিল সে তার স্বামীকে লাল রঙের একটি জিপ কিনে দেবে, কিন্তু সে মারা গেছে। যদিও সে মারা গেছে, এই জিপের টাকাটা সেই দিয়েছে। আসলে অর্জুনের স্ত্রীর আচারের ব্যবসা ছিল, আর সেই ব্যবসার টাকা দিয়ে অর্জুনের জন্য এই গাড়িটা কেনা হয়েছে।
সেখান থেকেই দেখা যায় অর্জুন চলে আসে একটি ব্যাংকে। আসলে সেখানে তার স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সে চাইছিল এই ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করে সেখান থেকে সব টাকা উঠিয়ে নেবার জন্য। কিন্তু ব্যাংকেরই একজন অফিসার অর্জুনকে বলে, এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসুন আর আগামীকালকে আসুন, আপনার কাজ হয়ে যাবে। কিন্তু অর্জুন বলে, এর আগেও এই একই রকম ফর্ম আমি ৩ বার ফিল আপ করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তখনই সেই লোকটা বিরক্ত হয়ে বলে, আরে এটা সরকারি কাজ, এগুলো হতে একটু সময় নেয়। আপনি এই ফর্মটা ফিল আপ করে আগামীকাল আসুন, এরপর আমি দেখছি কি করা যায়। এরপরেই অর্জুনকে তার বন্ধু প্রভাকরের সাথে দেখা যায়। যেহেতু অর্জুন এই শহরেই এখন থেকে থাকবে, তাই প্রভাকর তার জন্য একটি জব খুঁজছে, অর্থাৎ চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছে। প্রভাকর বলে, যেহেতু অর্জুন একজন রিটায়ার্ড সোলজার, তাই এই শহরে তার জন্য বডিগার্ড বা সিকিউরিটি গার্ডের চাকরি চাইতে ভালো চাকরি আর হতেই পারে না। আর এই জন্য প্রভাকর তাকে নিয়ে আসে সফটির কাছে। প্রভাকর অর্জুনকে বলে, তোমাকে যদি কেউ কাজ দিতে পারে তাহলে এই সফটি ভাই দিতে পারবে, আর এখানে তুমি ভালো বেতনও পাবে। এরপরেই সেখানে প্রভাকর আগে থেকেই সফটিদের ব্যাপারে অর্জুনকে সবকিছুই বলে দেয়। বলে, এই সফটির লোকেরাই নদী থেকে বালু উত্তোলন করে সারা দেশে বিক্রি করে, আর এখান থেকে তারা হিউজ অ্যামাউন্ট লাভ করে, দৈনিক ৭৫ লাখ টাকা, যেটা তুমি আর আমি সারা জীবন চাকরি করেও ইনকাম করতে পারবো না। এছাড়া প্রভাকর তাকে আরও একটা বিষয় জানিয়ে দেয়, এদের সাথে কাজ করার একটাই উপায়, অর্জুনের মুখ বন্ধ রাখতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। এরপরে প্রভাকর অর্জুনকে নিয়ে যায় সফটির কাছে। সফটি সেখানে অর্জুনকে দেখার পরে এবং তার ব্যাপারে জানার পরে প্রভাকরকে বলে, এর আগেও এখানে অনেক সুবাদার এবং মেজর কাজ করতে এসেছে, কিন্তু কেউই টিকতে পারেনি। প্রভাকর তখন বলে, এই অর্জুন তাদের থেকে একেবারে আলাদা, ওকে একবার কাজের সুযোগ দিয়েই দেখুন। কিছুক্ষণ পরেই সেখানে প্রিন্স চলে আসে। আর প্রিন্স সেখানে এসেই মান্নুর মা এবং তার ছোট বোনকে প্রচন্ড মারধর করতে থাকে। আর এই বিষয়টা দেখে অর্জুনের মাথা একেবারেই গরম হয়ে যায়। সে তো চলেই যাচ্ছিল মান্নুর মাকে বাঁচানোর জন্য, কিন্তু প্রভাকর তাকে আটকায়। প্রভাকর তাকে লুকিয়ে লুকিয়ে বলে, তোমাকে এই সব কিছু থেকে দূরে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, নয়তো এখানে কাজ করতে পারবে না। এদিকে প্রিন্স সেখানে আসার পরপরই অর্জুনের লাল জিপটার উপরে তার চোখ পড়ে এবং সে সেটা নিতে চায়, কিন্তু অর্জুন তো কোনোভাবেই সেটা দেবে না, কারণ অর্জুনের স্ত্রী সে স্মৃতি ছিল এই লাল জিপ। সময় মতো সেখানে সফটি এসে বাধা দেয় দুজনের মধ্যে। যাই হোক, অর্জুনের চাকরিটা সেখানে হয়েই যায়। এখানে অর্জুনকে ড্রাইভার এবং বডিগার্ডের চাকরি করতে হবে। এরপরে শ্যামার কলেজের দৃশ্য দেখানো হয়, যেখানে শ্যামা রণবীরের সাথে কথা বলছিল। আসলে এই রণবীর শ্যামাকে বারবার নোংরা ভিডিও পাঠাতো তার ইনবক্সে, যদিও শ্যামা বারবারই তাকে নিষেধ করত, কিন্তু রণবীর কথা শোনেনি। আর এই জন্য শ্যামা আজকে তাকে নিয়ে একটা ভিডিও বানায়। আর সেই ভিডিওতে সে রণবীরের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর বলে এটা সে আপলোড করে দেবে। এদিকে দেখা যায় প্রিন্স আর সফটি তারা কোথাও যাচ্ছিল গাড়িতে করে, আর সেই গাড়িটা চালাচ্ছিল অর্জুন। অন্যদিকে প্রিন্সের অর্জুনকে তেমন ভালো লাগেনি, কারণ প্রথম দেখাতেই সে তাকে তার গাড়ি দেয়নি, আর এই জন্য প্রিন্স তাকে সেখানে বিভিন্ন কথা বলে অপমান করতে থাকে। আসলে প্রিন্স কাউকেই সম্মান দিয়ে কথা বলে না, আর সেখানে অর্জুনকেও ঠিক একই রকমভাবে সে অপমান করে। অন্যদিকে অর্জুন এই সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। এইদিকে অর্জুন গাড়িটা একটু স্লো চালাচ্ছিল, আর এই জন্য রেগে গিয়ে প্রিন্স গাড়িটা চালাতে শুরু করে এবং গাড়ি কিভাবে চালাতে হয় সেই বিষয়ে অর্জুনকে জ্ঞান দিতে শুরু করে। এরপরে প্রিন্স একটা সময় অর্জুনকে বলে তার জন্য তামাকের গুটখা বানানোর জন্য সেখানে বসে বসেই, কিন্তু অর্জুন এতে প্রচন্ড রেগে যায়। তার মনে হচ্ছিল সে সেখানেই প্রিন্সকে মেরে ফেলবে, কিন্তু আবারও সে তার রাগ শান্ত করে। আর এরপরেই বাবলিকে দেখানো হয়। আগেই বলেছি এই বাবলি দিদি এখন জেলের ভেতরেই রয়েছে ৩ কেসের জন্য। এখনো তার বেল হয়নি, কিন্তু সে চাইছিল তার বেলটা তাড়াতাড়ি হয়ে যাক। আর সেই বিষয়ে তার সাথে কথা বলার জন্য জেলের ভেতরেই এসেছিল প্রিন্স, সফটি এবং তার উকিল। উকিল সেখানে বাবলিকে বলে, আসলে তার বেলটা আবারও আটকে গেছে, কারণ রিসেন্টলি প্রিন্স ভাই যে লোকটাকে খুন করেছে সেখানেও ঠিক একই গান সে ব্যবহার করেছে, আর এই জন্যই বেলটা আটকে গিয়েছে। আর এতে বাবলি প্রচন্ড রেগে যায়। এদিকে আবারও অর্জুন আর শ্যামাকে দেখানো হয়, যেখানে অর্জুন চাইছিল তার মেয়ে শ্যামা তার সাথে ভালো করে কথা বলুক, কিন্তু শ্যামা কোনোভাবেই তার সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, বরং তার সাথে খোঁচা মেরে মেরেই কথা বলে। এরপরে অর্জুন আবারও চলে আসে ব্যাংকে, আর ব্যাংকের সামনেই তার লাল জিপটা একটা জায়গায় পার্ক করে।
কিন্তু সেখানেই চলে আসে প্রিন্স এবং তার লোকেরা এবং অর্জুনকে বলে তার লাল জিপটা সেখান থেকে সরিয়ে দেবার জন্য, কারণ সেখানে প্রিন্সের গাড়িটাকে পার্ক করা হবে। কিন্তু অর্জুন বলে যেহেতু সে এখানে আগে এসেছে এবং আগে গাড়িটা পার্ক করেছে, তাই এটা সে সরাবে না। এছাড়া এই গাড়িটাও সরকারি, আর সরকারি রাস্তায় যে কেউ গাড়ি পার্ক করতে পারে, তাই এখান থেকে গাড়ি সরানোর কোনো প্রশ্নই ওঠে না। এতে প্রিন্সও একটু রেগে যায় আর সেখান থেকে অর্জুনের হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। আর সেখানে অর্জুনের স্ত্রীর ব্যাপারে বাজে বাজে কথা বলতে থাকে। যাই হোক, অর্জুন সবকিছু চুপচাপ সহ্য করে ব্যাংকের ভেতরে চলে আসে, কিন্তু গাড়িটা সে সরায় না। কিন্তু ব্যাংকের ভেতরে বসেই তার মনে হচ্ছিল তার গাড়ির সাথে নিশ্চয়ই এরা উল্টোপাল্টা কিছু করছে। অন্যদিকে দেখা যায় সেই অফিসারের সাথে সে আবারও অ্যাকাউন্ট ক্লোজ করার কথা বলে, কিন্তু সেই অফিসার তো কাজে অবহেলা করিয়ে আসছিল। এছাড়া সে সবসময় লোকদের উপরে মেজাজ দেখিয়েই চলতো, যার ফলে হঠাৎ করেই সেখানে তার হাতে লেগে চায়ের কাপটা পড়ে যায়। আর সেই চাটা পড়ে যায় অর্জুনের স্ত্রীর ফাইলের উপরে। এতে সেটা নষ্ট হয়ে যায়। তখন সেই অফিসার আবারও তাকে বলে যে কালকে আরও একটা ফর্ম ফিল আপ করে এখানে আসার জন্য, কিন্তু অর্জুন এতে প্রচণ্ড রেগে যায়। অর্জুনের মনে হচ্ছিল সেখানে সেই অফিসারকে উচিত শিক্ষা দেবার জন্য, কিন্তু সে সেটা মুখ বুজে সহ্য করে বাইরে চলে আসে। কিন্তু বাইরে আসার পরেই দেখতে পায় তার গাড়ির অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। প্রিন্স এবং তার লোকেরা সেটাকে ভাঙচুর করেছে, এমনকি ড্রাইভিং সিটে কেউ একজন প্রস্তাবও করেছে। প্রিন্সের লোকেরা সেখানে অর্জুনের সাথে কথা বলতে থাকে। আর অর্জুন যখন জানতে পারে যে প্রিন্স এটা করেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। এবার সে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। প্রিন্সের লোকদের সে প্রচণ্ড ধোলাই করে। আর এরপরেই প্রিন্স যখন সেখানে আসে, সে প্রিন্সকেও মারধর করে এবং তার হাতে গান নিয়ে এবং তাকে গান পয়েন্টে রেখেই প্রিন্সকে দিয়েই তার কাপড় চোপড় খুলে সেটা দিয়েই তার গাড়িটাকে পরিষ্কার করায়। আর এই সব কিছু গান পয়েন্টে থেকে প্রিন্স মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। কিন্তু যাবার সময় সে অর্জুনকে বলে সে আবারও ফিরে আসবে। অর্জুনও তার চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়, এমনকি তাকে নিজের বাড়ির ঠিকানাও দিয়ে দেয়। আর বলে তারপরেও যদি তুমি সেখানে যে আমার বাড়িটা চিনতে না পারো, তুমি শুধু বলবে যে আমি সুবেদার অর্জুনের বাড়িতে যাব বা সোলজার বাড়িতে যাব, তোমাকে সবাই পার্সোনালি আমার বাড়িটা চিনিয়ে দেবে। যাই হোক, অর্জুন প্রিন্সের গান এবং তার লাল জিপটা নিয়ে সেখান থেকে চলে আসে। এইদিকে আবারও সেই রণবীরকে দেখানো হয় যে একটি অ্যাসিডের বোতল নিয়ে সেই কলেজের ভেতরে আসে। আসলে শ্যামা যেহেতু তার ভিডিওটা আপলোড করার ভয় দেখিয়েছে, তাই সে শ্যামাকে শিক্ষা দেবার জন্যই অ্যাসিড নিয়ে আসে। আর ক্লাসে ঢুকেই শ্যামার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। শ্যামা এতে চিৎকার করে ওঠে। তখনই রণবীর এবং তার বন্ধুরা হাসে আর বলে এটা অ্যাসিড নয়, পানি। কিন্তু তুমি যদি ভিডিও আপলোড করার চেষ্টা করো, পরের বার সেটা অ্যাসিডও হতে পারে। যাই হোক, শ্যামা নিজেকে সামলে নেয়। সে আর ভয় পাচ্ছিল না। ঠিক ওই সময়টাতে সেখানে রাজন চলে আসে। আর এই রাজন হচ্ছে শ্যামার বয়ফ্রেন্ড। রাজন সেখানে রণবীরের সাথে হাতাহাতি করতে শুরু করে, কিন্তু শ্যামা বলে তাকে ছেড়ে দেবার জন্য, কারণ এই লড়াইটা রণবীর আর শ্যামার এবং এই লড়াইটা সে নিজেই লড়বে। এদিকে সফটি চলে আসে প্রিন্সের সাথে দেখা করার জন্য, কিন্তু প্রিন্সের এই অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। এছাড়া প্রিন্স তার সাথে যা যা হয়েছে পুরো বিষয়টাই সফটিকে খুলে বলে আর বলে সে এখন অর্জুনকে মেরে ফেলতে চায়। কিন্তু সফটি তাকে বলে এখন তারা এমন কিছুই করতে পারবে না, এমন কিছু করলে বাবলি দিদির বেলটা আবারও আটকে যাবে। প্রিন্স এতে প্রচণ্ড রেগে যায়। আর ঠিক তখনই সে দেখতে পায় সেখানেই অন্য একটি টেবিলে এক বৃদ্ধ তাকে দেখে হেসেছিল। আর সে তার সব রাগ সেই বৃদ্ধর উপরে ছাড়ে, তাকে সেখানে প্রচণ্ডভাবে মেরে আহত করে ফেলে। এদিকে সুবাদার অর্জুন দেখতে পায় তার গাড়ির ভেতরেই প্রিন্সের গানটা রয়ে গিয়েছিল। ওই সময় আসলে রাগের মাথায় সে প্রিন্সের গানটা তার সাথে করে নিয়ে এসেছিল, এটা আর তার খেয়াল ছিল না। অর্জুন এরপরেই প্রভাকরকে এই বিষয়টা জানায়। প্রভাকর আবারও রেগে যায় আর বলে তুমি যাদের সাথে পাঙ্গা নিয়েছো এরা কোনো ভালো মানুষ নয়, এরা ছোটখাটো গুন্ডাও নয়, পুরো একটা গ্যাং। তখনই অর্জুন বলে আমি আমার বুকে গুলি খেতে পারবো, কিন্তু এইসব গুন্ডা মাস্তান এবং অসৎ লোকদের হাতে অপমানিত হতে পারবো না। প্রভাকর বলে তুমি যাদের মেরে এসেছো তারা প্রচন্ড বাজে লোক, আর তোমার এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ ওরা প্রতিশোধ নেবার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তখন অর্জুনও রেগে যায় আর প্রভাকরকে তার মেয়ে শ্যামা এবং তার স্ত্রীর ব্যাপারে বলে আর বলে সে আর্মিকে 25 বছর দিয়েছে আর এই জন্য সে তার পরিবারকে সময় দিতে পারেনি।
তখনই অর্জুনের তার স্ত্রীর কথা অনেক বেশি মনে পড়ে। আসলে অর্জুনের স্ত্রী তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু যখন সে আর্মিতে ছিল, অর্জুন তার স্ত্রী এবং পরিবারকে একেবারেই সময়ই দিতে পারেনি। আর এখন অর্জুনের কাছে অফুরন্ত সময় রয়েছে, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এরপরে অর্জুন প্রভাকরকে বলে, যাই হোক না কেন, সে একজন সোলজার, আর কোনো সোলজারই এভাবে এমন লোকদের কাছে অপমানিত হতে পারে না। বাকি পরে যা হবে সে দেখে নেবে। এদিকে প্রিন্সকে দেখা যায় আজকে অপমানিত হওয়ার পরে সে প্রচণ্ড রেগেছিল। যে করেই হোক এই অপমানের বদলা সে নিতে চাইছিল। এদিকে রাতের বেলা হঠাৎ করে অর্জুন শুনতে পায় তার বাড়ির আশেপাশে কয়েকজন লোকের চিৎকার চেঁচামেচি। বাইরে আসতেই অর্জুন কয়েকজন ছেলেকে বাইকে সেদিক দিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। আসলে এরা ছিল রণবীর এবং তার বন্ধু বান্ধবরা। তারা সেখানে শ্যামাকে ভয় দেখানোর জন্য এসেছিল। অর্জুন প্রথমে মনে করে এরা হয়তোবা প্রিন্সের লোক, কিন্তু কিছুক্ষণ পরেই রণবীর এবং তার বন্ধুরা শ্যামার নাম ধরে ডাকতে থাকে। আর এতে অর্জুন বুঝে যায় যে এরা আসলে শ্যামার ক্ষতি করার জন্য এসেছে। এই জন্য অর্জুন দৌড়ে আগে ভেতরে চলে যায় শ্যামাকে দেখার জন্য যে শ্যামা ঠিক আছে কিনা। যখনই সে দেখতে পায় শ্যামা চুপচাপ ঘুমাচ্ছে, তখনই শ্যামার ঘরটা লক করে সে সেখানেই গান নিয়ে বসে থাকে। সেই ছেলেরা যদি একবারও ভেতর আসার চেষ্টা করে, অর্জুন তাদের সরাসরি গুলি করেই মেরে ফেলবে। কিন্তু দেখা যাচ্ছিল সকাল হয়ে যায়। রণবীর এবং তার বন্ধুরা সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে শ্যামা যখন সকাল বেলাতে পত্রিকা নেবার জন্য দরজার বাইরে আসে, তখনই দেখা যায় তাকে লক্ষ্য করে কে একজন বোতল ছুঁড়ে মারে। আর এতে শ্যামা কিছুটা আঘাতও পায়। সে চিৎকার করে ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই বাইরে অর্জুন চলে আসে। আর দেখা যায় এবার রণবীরের নয়, প্রিন্সের লোকেরা এসেছিল এবং তারা সেখানে আরো কাচের বোতল মারতে থাকে। আর প্রিন্স তাকে দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অর্জুন বুঝতে পারছিল না প্রিন্স এবং তার লোকদের কিভাবে সে শায়েস্তা করবে। এদিকে শ্যামা ভাবতে থাকে এই অ্যাটাকগুলো হয়তোবা রণবীর এবং তার বন্ধুরাই করেছে, যেহেতু গতকাল রাতেও তারাই এসেছিল। আর এই জন্য সে প্রচন্ড রেগে গিয়ে রণবীরের বাড়িতে চলে যায় এবং তার পরিবারের লোকদের সাথে কথা বলতে থাকে। রণবীরের মাকে বলে, তোমার ছেলে যে কেমন আর সে যে মেয়েদের সাথে কেমন ব্যবহার করে সেটা তুমি একটু পরেই ভিডিওতে জানতে পারবে। শুধু তুমি নও, এই পুরো দেশবাসী সেটা জানতে পারবে। এটা শুনে রণবীর প্রচন্ড ভয় পেয়ে যায় আর শ্যামাকে ধমকাতে শুরু করে। কিন্তু শ্যামা কোনো কিছুর তোয়াক্কা না করে সেখান থেকে চলে আসে। এছাড়া শ্যামা তাকে থ্রেট দিয়ে আসে যে ১ ঘন্টার মধ্যেই সেই ভিডিওটা সে পাবলিক করে দেবে। এদিকে দেখা যায় প্রিন্স আর সফটি চলে আসে জেলের ভেতরে বাবলির সাথে দেখা করার জন্য। আর সেখানেই আমরা জানতে পারি প্রিন্সের কাছে যে গানটা ছিল সেটার কোনো সাধারণ গান ছিল না। সেটা ছিল বাবলি এবং প্রিন্সের বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি। এছাড়া তার বাবা অনেক শখ করে এই গানটা চাঁদি দিয়ে তৈরি করেছিল। আর এই জন্যই যে করেই হোক সেই গানটা তাদের আবারও ফেরত চায়। অন্যদিকে দেখা যায় যা হয়েছিল সবকিছু শোনার পরে বাবলিও প্রচন্ড রেগে যায় এবং প্রিন্সকে সে গালমন্দ করতে থাকে, কারণ সেই অর্জুন তাকে প্রচন্ড বাজেভাবে অপমান করেছিল। এমন অপমান সহ্য করার পরে প্রিন্সের তো গলায় দড়ি দিয়ে মরে যাবার কথা। এদিকে অর্জুন আর প্রভাকর চলে আসে থানায়। তারা প্রিন্সের বিরুদ্ধে একটা এফআইআর লিখতে চায়, কিন্তু সেখানকার পুলিশ অফিসার বলে, আপনি প্রিন্সের উপরে হামলা করেছেন, প্রিন্স আপনার উপরে হামলা করেছে। প্রিন্স তো এখানে আসেনি এফআইআর লেখার জন্য, কিন্তু আপনি কেন এসেছেন? আপনারা এখান থেকে চলে যান। আসলে এই কেসটা থানার বাইরেই মিটমাট করে নিন, এতেই ভালো হবে, নয়তোবা আপনিই পস্তাবেন। এরপরেই প্রভাকর যখন থানার বাইরে চলে আসে, সে অর্জুনকে বলে, আমি তোমাকে বলেছিলাম এদের তুমি কিছুই করতে পারবে না। আসলে এসব পুলিশদের ও কিনে রেখেছে। সে বাবলি দিদি এবং সফটি এরা অনেক বড় হাস্তি, আর এদেরকে কেউ কিছুই করতে পারে না। যাই হোক, প্রভাকরকে বিদায় দিয়ে অর্জুন যখন তার জিপের কাছে আসে, সে দেখতে পায় তার জিপের চারপাশে এমনভাবে গাড়ি রাখা আছে সে কোনোভাবেই তার গাড়িটাই বের করতে পারবে না। আর ঠিক তখনই সে বুঝতে পারে এটা ছিল প্রিন্স এবং তার ভাড়াটে গুন্ডাদের কাজ। তখনই প্রিন্স সেখানে চলে আসে আর সে জানতে পারে অর্জুন সেখানে এসেছিল প্রিন্সের বিরুদ্ধেই এফআইআর লেখার জন্য। এতে প্রিন্স আরো বেশি রেগে যায় আর বলে, যাই হোক, তুমি আমার গানটা ফেরত দাও। কিন্তু অর্জুন বলে তার গানটা কোথায় সে সেটা জানে না। অর্জুন মিথ্যে বলে। আর ঠিক ওই সময়টিতে দেখা যায় প্রিন্স এবং তার লোকেরা সেখানে গাড়ি দিয়ে অর্জুনের লাল জিপটার উপরে ভাঙচুর চালায়, সেটাকে বিধ্বস্ত করে ফেলে। কিন্তু তারপরও অর্জুন সেখানে কিছুই করে না, কারণ সেটা ছিল পুলিশ স্টেশনের সামনে। এরপরে প্রিন্স এবং তার ভাড়াটে গুন্ডা
যাদের হেড ছিল মুন্না, তারা সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। আর অর্জুনও তাদেরকে ফলো করতে শুরু করে। তারা যখন একটা পেট্রোল পাম্পে দাঁড়ায়, ঠিক ওই সময়টাতে অর্জুন সেখানে চলে আসে এবং তাদের গাড়ি প্রচণ্ড ভাঙচুর করে এবং সেই মুন্নাকেও সেখানে মেরে আহত করে ফেলে। এছাড়া তাদের গাড়িটাকে ভাঙচুর করার জন্য এবং স্ক্র্যাচ ফেলার জন্য সেখানে একজন বাইকারের চাবিটা নিয়ে নেয়। সেটা দিয়েই সে গাড়িটাকে নষ্ট করে ফেলে স্ক্র্যাচ করে। আর দেখা যায় এই বাইকার আর কেউ নয়, সেই ব্যাংক কর্মকর্তা ছিল, যে অর্জুনকে বারবার পরবর্তী দিন আসতে বলতো সেই ফর্ম ফিল আপ করার জন্য। সেই লোকটা অর্জুনের এই রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাকে বলে তার গাড়ির চাবিটা দেবার জন্য। অর্জুন তাকে ঠিক একই রকমভাবে বলে যে আগামীকাল আসার জন্য। অর্জুন সেখান থেকে সবকিছু ভাঙচুর করে সেই অফিসারের স্কুটির চাবিটা নিয়ে চলে আসে। এইদিকে দেখা যায় শ্যামা চলে এসেছিল প্রিন্সিপালের কাছে এবং রণবীরের সেই ভিডিওটা তাকে দেখিয়ে দিয়েছিল। প্রিন্সিপাল এরপরেই রণবীর এবং তার বন্ধুদের ডেকে নেয় এবং তাদের বকাঝকা করে আর বলে তাদের সবার গার্জেনকে নিয়ে তার সাথে দেখা করার জন্য। কিন্তু এরপরে সে শ্যামাকেও বলে যে এই ভিডিওটার যেন সে পাবলিক না করে, কারণ এই ভিডিওটা পাবলিশ হলে এই কলেজেরও দুর্নাম হবে। কিন্তু শ্যামা বলে এটা সে কখনোই করবে না, আর এই ভিডিওটাও সে ডিলিট করবে না। বাইরে আসার পরে শ্যামার বয়ফ্রেন্ড রাজনও তাকে বোঝায় যে এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই, ভিডিওটা যেন সে ডিলিট করে দেয়। কিন্তু শ্যামা এটা প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে চলে আসার চেষ্টা করে। কিন্তু রাজন বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আর ভুল ভাঙানোর জন্যই সে শ্যামার হাত ধরে কয়েকবার টানারও চেষ্টা করে। কিন্তু দূর থেকে এটা অর্জুন দেখে ফেলে আর সে ভাবে হয়তোবা এই ছেলেটাই সেই রাতে শ্যামাকে বিরক্ত করার জন্য তার বাড়ির সামনে এসেছিল, যার ফলে শ্যামা সেখান থেকে চলে যাবার পরপরই সে রাজনের কাছে আসে এবং তাকে প্রচণ্ড মারধর করে প্রচণ্ড আহত করে ফেলে। এদিকে শ্যামা যখন জানতে পারে যে তার বাবা রাজনকে প্রচণ্ড মারধর করেছে এবং সে হসপিটালে রয়েছে, এছাড়া তার বাবা অর্জুনকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে প্রথমেই চলে আসে থানায় আর দেখতে পায় সেখানে প্রভাকর এসেছিল। শ্যামা তার বাবাকে বলে, আপনার কি ধারণা আছে আপনি কি করেছেন? আপনি রাজনকে কেন মেরেছেন? ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি, ও আমার সব বিপদ আপদে পাশে ছিল, আপনি ওকে কেন মেরেছেন? ওকে আপনি এত জঘন্যভাবে মেরেছে যে ওর মাথায় কয়েকটা সেলাই দিতে হয়েছে আর ও এখন হসপিটালের বেডে রয়েছে। অর্জুন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সে প্রভাকরকে বলে শ্যামাকে এখন বাসায় নিয়ে যাওয়ার জন্য, সে পরে এই বিষয়ে শ্যামার সাথে কথা বলবে। অন্যদিকে দেখা যায় প্রিন্স এবং তার লোকেরা অর্জুনের বাড়ি চলে এসেছিল। আসলে তারা সেখানে সেই গানটা খোঁজার জন্য এসেছিল, আর এই জন্য পুরো বাড়ি তারা তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। কিন্তু তারপরও সেই গানটা তারা কোথাও খুঁজেই পায় না। পরের দিন সকালবেলাতেই দেখা যায় অর্জুনের জামিন হয়ে যায়, কারণ রাজন যখন জানতে পারে যে অর্জুন হচ্ছে শ্যামার বাবা, তখন তার বাড়ি থেকে কোনো কমপ্লেনই করা হয়নি, আর এই জন্য অর্জুনকে থানায় থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অর্জুন বাসায় না এসে সে চলে আসে হসপিটালে রাজনকে দেখার জন্য। অর্জুন দেখতে পায় রাজনের অবস্থা তেমন ভালো নয়। রাজন তাকে বলে, আমি শ্যামার কাছে শুনেছিলাম যে আপনি অনেক রাগী, কিন্তু এতটা রাগী সেটা বুঝতে পারিনি। যাই হোক, অর্জুন তাকে সরি বলে সেখান থেকে বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ফিরে সে হতবাক হয়ে যায়, কারণ তার পুরো বাড়িটা তছনছ করে ফেলেছিল। আর এই পুরো বাড়িটা সাজিয়ে দিয়েছিল তার স্ত্রী, যেটা তার একটা স্মৃতি ছিল। এছাড়া এই বাড়িতে তার স্ত্রীর অনেক আচার বানানো রাখা ছিল, যেগুলো তার স্ত্রীর একটা স্মৃতি বলা যায়, কিন্তু সেই সবকিছুই ধ্বংস করে দিয়েছে প্রিন্স এবং তার লোকেরা। যাই হোক, অর্জুন নিজেকে সামলে শ্যামার সাথে দেখা করে। শ্যামা তখন একটি বাসে করে কোথাও চলে যাচ্ছিল। শ্যামা তার বাবাকে বলে, আপনি রাজনের সাথে যা করেছেন একেবারেই ভুল করেছেন। এছাড়া আপনি ওই সময়ে যেটা করেছিলেন সেটাও একেবারেই ভুল করেছিলেন। শ্যামা বলে, মায়ের যখন অ্যাক্সিডেন্ট হয় আমি আপনাকে অনেকবার কল করেছিলাম, কিন্তু আপনি আমার কলটাই ধরেননি। আমি তখন একা ছিলাম, প্রভাকর আঙ্কেল শহরের বাইরে ছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আপনাকে বারবার কল করে যাচ্ছিলাম, কিন্তু একটা বারের জন্য আপনি আমার কলটাই রিসিভ করেননি। আমার মা রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আমি নিজ হাতে তাকে হসপিটালে নিয়ে এসেছিলাম, আমার অবস্থাও খারাপ ছিল, কিন্তু তারপরও আপনাকে আমি পাশে পাইনি। হয়তো আমি এবং আমার মা আপনার কাছে দরকারি ছিলাম না, এজন্যই আমাদের কলটা আপনি রিসিভ করেননি। আর আপনার জীবনে যেহেতু আমাদের কোনো দরকারই নেই, তাহলে আমি কেন থাকবো? এই জন্য শ্যামা সেখান থেকে চলে আসে আর বলে এখন থেকে সে হোস্টেলেই থাকবে।
এরপরে অর্জুন বাড়ি ফিরে আসে আর সে বুঝতে পারে এই বিষয়টাকে এখানেই থামিয়ে দেওয়া উচিত, না হলে তার মেয়ের উপরেও বিপদ আসতে পারে। আর এই জন্য সে প্রভাকরের সাথে দেখা করে আর বলে এই বিষয়টাকে সে থামাতে চায়। প্রভাকর তাকে নিয়ে আসে প্রিন্সেস সফটির কাছে বিষয়টাকে সমাধান করার জন্য। কিন্তু তারা সেখানে আসার পরেও দেখা যায় প্রিন্স তাদের সাথে ভালোভাবে কথা বলছিল না। আর সেখানে ভিডিও কলে বাবলি দিদিও ছিল। আর সেও চাইছিল এই বিষয়টাকে এখানেই সমাধান করার জন্য। বাবলি দিদি অর্জুনকে বলে আসলে সে যে গানটা নিয়েছে সেটা তাদের বাবার শেষ স্মৃতি। আর এই জন্য চান্দির সেই গানটা সে যদি ফেরত দিয়ে দেয় তাহলে এই বিষয়টা এখানে ক্লোজ হয়ে যাবে। কিন্তু অর্জুন বলে তার কাছে সেই গানটা নেই আর সেই গানটা নেয়নি। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রথম দিন সেই গানটা দেখার পরে গানটা যখন সে তার গাড়িতে লুকিয়ে রেখেছিল, পরের দিন সেই জায়গায় যাবার পরে সে দেখতে পায় গানটা সেখানে নেই। অর্থাৎ গানটা সেও হারিয়ে ফেলেছিল। আর এই জন্য অর্জুন বলে দেয় যে গানটা সে নেয়নি। বাবলি দিদি আর প্রিন্স যখন এটা জানতে পারে তখন সে বলে ঠিক আছে, যেহেতু গান নেই তাহলে এই বিষয়টাকে এখানে সমাধান করতে হলে অর্জুনকে ক্ষমা চাইতে হবে। কিন্তু অর্জুন বলে সে ক্ষমা চাইবে না, কারণ এই বিষয়টা প্রিন্সই শুরু করেছিল। তখন প্রিন্স রেগে যায় আর বলে যেহেতু আমি শুরু করেছিলাম তাই আমি শেষ করব। ঠিক আছে, যেহেতু তোমার গাড়িতে প্রস্তাব করা নিয়ে এই সব কিছু শুরু হয়েছিল, আমি আরও একবার তোমার মুখে প্রস্তাব করতে চাই। যদি তুমি সেটা করতে দাও তাহলে এই পুরো বিষয়টা আমি ভুলে যাব। আর এতে অর্জুন প্রচণ্ড রেগে যায়। সে সেখানে একের পর এক সবাইকে মারধর করতে শুরু করে, বীভৎসভাবে মারে। তাদের সবাইকে গান পয়েন্টে নিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখে, এমনকি তাদেরকে নীতিবাক্যও পাঠ করায়। আসলে অর্জুন এবং প্রভাকর যেহেতু দেখেছিল যে পরিস্থিতি বিগড়ে গেছে, তাই তারা প্রিন্স এবং তার লোকদের কাছ থেকে গান ছিনিয়ে নেয় এবং সেই গানগুলো সেখানে নষ্ট করে দিয়ে তারা তাদেরকে গান পয়েন্টে নিয়ে রাখে। এছাড়া অর্জুন দেখতে পেয়েছিল সেখানে প্রিন্সের লোকেরাই মান্নুর মা এবং তার ছোট বোনকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করছিল। এই জন্য সেই লোকগুলোকে গান পয়েন্টে নিয়ে সে মান্নুর মা এবং ছোট বোনকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু প্রিন্স এবং তার লোকেরা যখন ছাড়া পেয়ে যায় তারা অর্জুন এবং বাকিদের উপরে হামলা করে বসে। তখনই অর্জুন প্রভাকরকে বলে মান্নুর মা এবং তার ছোট বোনকে এখান থেকে নিরাপদে নিয়ে যাবার জন্য, বাকিদের সে দেখে নিচ্ছে। এরপরে অর্জুন তাদের প্রচণ্ড মারধর করতে শুরু করে এবং সবাইকে আহত করে দিয়ে সে প্রভাকর এবং মান্নুর পরিবারকে নিয়ে সেখান থেকে চলে আসে নিরাপদ দূরে একটা গ্রামে। অর্জুন মান্নুর মাকে বলে আপনারা এখানে নিরাপদে রয়েছেন, কিন্তু মান্নুর মা বলে আপনি এখানে আমাদের কতদিন পাহারা দিয়ে রাখবেন, ওরা একটা না একটা সময় চলেই আসবে, তাই আমাকে আমার গ্রামেই ছেড়ে দিন, যা হবার তাই হবে। এদিকে দেখা যায় এই সব কিছু জেনে গিয়েছিল বাবলি দিদি। সে আরো বেশি রেগে যায় যখন সে জানতে পারে প্রিন্স এবং তার লোকদের প্রচণ্ড মারধর করে সেখান থেকে অর্জুন আর প্রভাকর মান্নুর মা এবং ছোট বোনকে নিয়ে গেছে, যারা হচ্ছে একটা মামলার প্রধান সাক্ষী। কেসটা রফা দফা করার আইডিয়াটা ছিল সফটির। আর এই জন্য বাবলি আর প্রিন্স সফটির উপরে রাগ ঝাড়তে শুরু করে। আর একটা সময় প্রিন্স সফটিকে তার জুতো দিয়ে পেটাতে থাকে, পেটাতে পেটাতে তাকে মাটিতে নামিয়ে দেয়, আহত করে ফেলে। আর এই সবকিছু সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, মুখ বুজে সহ্য করে নিচ্ছিল সফটি। আসলে বাবলি আর প্রিন্সের পুরো ধান্দাটাই সামলায় এই সফটি, কিন্তু তাকে আজকে এমনভাবে সবার কাছে অপমানিত হতে হলো। আর এই জন্য সে প্রচণ্ড রেগে যায়। এদিকে প্রিন্স তার দিদিকে বলে এবার যা করার সেই করবে, এবার সুবেদার অর্থাৎ অর্জুনকে মরতেই হবে। এইদিকে অর্জুন আর প্রভাকর তারা একসাথে বসে গল্প করছিল। আর সেখানেই অর্জুন প্রভাকরকে সেই দিনের কথা বলে যেদিন তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মেয়ে তাকে বারবার কল করে যাচ্ছিল। অর্জুন বলে ওই সময় কল রিসিভ করার মতো কোনো পরিস্থিতিই ছিল না, সে একটা সিরিয়াস অপারেশনে ছিল। আর ওই সময় সে একজন সন্ত্রাসীকে আটক করেছিল, সেখানে আরও সন্ত্রাসীরা এসে হামলা করার কথাও ছিল। আর ঠিক সেটাই করে। ওই সময়টাতে শ্যামা তাকে কল করেছিল। আসলে ওই পরিস্থিতিতে সে চাইলেও কলটা রিসিভ করতে পারতো না। আর সেখানে ভারী গোলাবর্ষণের ফলে মোবাইলটা নষ্ট হয়ে যায়, যার ফলে সে কল ব্যাক করতে পারেনি। এমনকি সে তার স্ত্রীর মৃত্যুর সময় পাশেও থাকতে পারেনি। আর এখন সে চাইছে এই সব কিছু ঠিক করে নিতে। এই বিষয়টা সে শ্যামাকে জানাতে চায়, সে তার মেয়েকে ভালোবাসে। এই সব কিছু বলার জন্য, এছাড়া শ্যামাকে সরি বলার জন্য সে শ্যামাকে কল করে, কিন্তু শ্যামা তার কলটাই রিসিভ করে না।
এই জন্য অর্জুন চলে আসে শ্যামার হোস্টেলের সামনে শ্যামার সাথে সরাসরি কথা বলার জন্য। এদিকে শ্যামাও যখন তার বাবাকে বাসে থেকে দেখতে পায় সে বুঝতে পারে যে তার বাবার সাথে ওই রকম ভাবে কথা বলা হয়তোবা তার ঠিক হয়নি। আর এই জন্য সে তার বাবার সাথে কথা বলার জন্য বাস থেকে নিচে নেমে আসে। আর ঠিক তখনই দেখা যায় একটি মাইক্রো এসে সেখানে শ্যামাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর ওই সময়টাতে দেখা যায় সেগুলো ছিল রণবীর এবং তার বন্ধুরা, যারা আসলে শ্যামাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। অর্জুন সাথে সাথেই সেই গাড়িটাকে ফলো করে। এদিকে অর্জুন ভাবছিল এই কাজটা হয়তোবা প্রিন্স এবং তার লোকেদের, এই জন্য সে দ্রুত সেই গাড়িটাকে ধরার চেষ্টা করছিল। এদিকে ওই সময়টাতে দেখা যায় প্রিন্সের গাড়িও অর্জুনের গাড়িকে ফলো করছিল। প্রিন্স আর জানতো না যে সামনের গাড়িটাতে অর্জুন তার মেয়ের কিডন্যাপারদের ফলো করছে। এই জন্য প্রিন্স শুধুমাত্র অর্জুনের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে এবং অর্জুনকে সেখান থেকে আটক করে নিয়ে আসে। এদিকে দেখা যায় রণবীর এবং তার বন্ধুরা একটা নির্জন জায়গায় শ্যামাকে নিয়ে এসেছিল। আসলে তারা চাইছিল শ্যামাকে রেপ করে তার একটা ভিডিও বানানোর জন্য, যাতে করে এই ভিডিওটা পাবলিক হওয়ার পরে শ্যামার কোথাও মুখ দেখাতে না পারে। শ্যামা বুঝতে পারে সে কত বড় বিপদে ফেসে গেছে। অন্যদিকে অর্জুনকে দেখা যায় তাকে বেঁধে রেখেছিল প্রিন্সের লোকেরা এবং প্রচন্ড টর্চার করছিল। যেহেতু অর্জুন ভেবেছিল যে প্রিন্স এবং তার লোকেরাই শ্যামাকে উঠিয়ে নিয়ে এসেছে, তাই বারবার অর্জুন প্রিন্সকে তার মেয়ের কথা জিজ্ঞেস করছিল। কিন্তু প্রিন্স তো শ্যামার ব্যাপারে কিছুই জানতো না। এই জন্য প্রিন্স বারবার অর্জুনকে সেই গানটার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু অর্জুন তো সত্যিই জানতো না সেই গানটা কে নিয়ে গেছে সেখান থেকে। এদিকে দেখা যায় শ্যামা নিজেকে বাঁচানোর জন্য চারজনের সাথে লড়াই করে যাচ্ছিল। তাদেরকে একে একে সে আহত করে চলছিল। আর এতে করে শ্যামা নিজেও প্রচন্ড আহত হয়ে পড়েছিল। অনেক ফাইট করার পরে আর অনেক কষ্টে শ্যামা সেই চারজনকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু রণবীর এবং তার বন্ধুরা তারা আহত হলেও তারা পিছু করতে শুরু করে। এদিকে দেখা যায় শ্যামা দৌড়ে চলে আসে সেই গাড়ির দিকে যেখানে তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল আর যেখানে তার ব্যাগটা ছিল। শ্যামা তার ব্যাগ থেকে একটা গান বের করে এবং তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর দেখা যায় এটা ছিল সেই চান্দির গান যেটা প্রিন্স এবং বাবলি দিদির বাবার বানিয়েছিল। আসলে শ্যামা তার বাবার গাড়ি থেকে গানটা যখন দেখতে পায় তখন সে নিজেই গানটা নিজের কাছে রেখে দিয়েছিল রণবীরকে সাহায্য করার জন্য। আর এখন এই গানটা দেখে সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। সবাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল এবং মাপ চাইতে শুরু করেছিল। এই জন্য শ্যামা তাদের গান পয়েন্টে রেখে সবাইকে কাপড় চোপড় খুলিয়ে সেখান থেকে নগ্ন করে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় সফটি সবকিছু ভুলে জেলের ভেতরে বাবলি দিদির সাথে দেখা করতে আসে। কিন্তু বাবলি দিদি উল্টো সফটিকেই দোষারোপ করে আর বলে যা হয়েছে তোমার জন্যই হয়েছে, এখন সবকিছু তোমাকেই ঠিক করতে হবে। কারণ তার বাবা বলেছে যদি কেউ তাদের ভয় না পায় তাহলে তাদের বিজনেসটাই শেষ হয়ে যাবে। কিন্তু সফটি তাকে বলে সে যেন প্রিন্সকে আটকায়। প্রিন্স যা যা শুরু করেছে এভাবে চলতে থাকলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু বাবলি দিদি উল্টো সফটিকেই গালমন্দ করছিল আর এতে সে প্রচন্ড রেগে যায়। সফটি এবার বাবলি দিদিকেই বলে অনেক হয়েছে, তোমরা যা করছো এতে কিছুই ভালো হবে না। তোমাদের কি মনে হয় গুন্ডাগিরি ছেড়ে দিয়েছি বলে কি সব ভুলে গিয়েছি? চাইলে আমিও অনেক কিছু করতে পারি, তাই তুমি আর তোমার ভাই সীমার মধ্যে থাকো। এদিকে দেখা যায় প্রিন্স অর্জুনের মোবাইল থেকে প্রভাকরকে কল করে, কিন্তু প্রভাকর তার কলটাই রিসিভ করে না। কারণ অর্জুনই প্রভাকরকে বলেছিল এখান থেকে যাওয়ার পরে প্রভাকর যেন তার কোনো কলই রিসিভ করে না। সেটা কেন, সেটা একটু পরে জানা যাবে। এইদিকে শ্যামা নিজেকে মুক্ত করে তার বাবার খোঁজ নেবার জন্য তার বাবার নম্বরে কল দেয়, কিন্তু প্রিন্স সেই কলটা উঠিয়ে নেয় আর বলে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। এরপরে প্রিন্সের লোকেরা চলে যায় শ্যামাকে নিয়ে আসার জন্য। শ্যামাকে তারা উঠিয়ে নিয়ে আসে। আর শ্যামা সেখানে আসার পরে অর্জুনের যখন এই অবস্থা দেখে সে তার বাবার জন্য প্রচন্ড কান্নাকাটি শুরু করে। এইদিকে প্রভাকরের মনে হতে থাকে হয়তোবা সেখানকার অবস্থা অনেক বেশি খারাপ, আর এই জন্য সেটা জানার জন্যই সে অর্জুনের মোবাইলে কল করে। প্রিন্স সেই কলটা ওঠায় আর প্রভাকরকে বলে এখন কি তুমি মান্নুর পরিবারকে নিয়ে এখানে আসবে নাকি আমরা সেখানে চলে যাব? প্রভাকর বলে ঠিক আছে, তোমরা এখানে চলে আসো। প্রিন্স এবং তার সব লোকেরা সেখানে চলে আসে অর্জুন এবং শ্যামাকে নিয়ে, যেখানে প্রভাকর এবং মান্নুর পরিবার ছিল। এদিকে সেখানে আহত অবস্থায় অর্জুন আর শ্যামা কথা বলছিল। শ্যামা বলে হয়তো মা আমাদের অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমাদেরকে তার কাছে ডেকে নিতে চাইছে। অর্জুন বলে সে সেটা কখনোই হতে দেবে না, কারণ এখনো তার সাথে শ্যামার অনেক কথা বাকি আছে। এরপরেই দেখা যায় সেখানে প্রিন্সের লোকেরা এবং প্রিন্স পুরো পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে নিয়ে রেখেছিল। প্রভাকর, অর্জুন এবং শ্যামা
তিনজনের অবস্থায় নাজেহাল করে রেখেছিল। এমনকি মান্নুর মা এবং ছোট বোনকেও জীবিত একটা কবরের নিচে নামিয়ে রেখেছিল। যে কোনো সময় সে তাদের মেরেও ফেলতে পারত। তখনই দেখা যায় অর্জুন প্রভাকরকে জিজ্ঞেস করে তাদের এখানে আসতে কতক্ষণ সময় লাগবে। প্রভাকর বলে টায়ার পাংচার হয়ে গেছে, তাই আসতে আরো 10 মিনিট সময় লাগবে। অর্থাৎ তাদের কাছে কোনো একটা ব্যাকআপ প্ল্যান রয়েছে। অর্জুন বুঝতে পারে এই 10 মিনিট যে করে হোক প্রিন্সকে আটকে রাখতে হবে। এই জন্য অর্জুন প্রিন্সকে রাগানোর জন্য একদিকে হাঁটতে শুরু করে, আর তার দেখাদেখি তার পেছনে শ্যামও হাঁটতে শুরু করে। প্রিন্স এতে প্রচন্ড রেগে যায় আর তাদেরকে থামার জন্য বলে। সে অর্জুনকে গান পয়েন্টে নেওয়ার চেষ্টা করে, আর এটা দেখে শ্যামা এবং প্রভাকর প্রিন্সকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে হাতাহাতি হয়। প্রিন্স প্রচন্ড রেগে গিয়ে প্রভাকরকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে অর্জুন আর শ্যামা দুজনেই হতবাক হয়ে যায়, কিন্তু তারপরও অর্জুন যেতে শুরু করে, কারণ তাকে সময়টা কাটাতে হবে। প্রিন্স আবারও রেগে যায় এবং অর্জুনের পেছনে যেতে শুরু করে, তাকে মারতে শুরু করে। একটা সময় অর্জুনও তাকে মারতে শুরু করে, কিন্তু অর্জুন প্রিন্সের সাথে পেরে ওঠে না। প্রিন্স তাকে মেরে প্রচন্ড আহত করে ফেলে। প্রিন্স এরপরেই অর্জুনকে টানতে টানতে সেখানেই নিয়ে আসে এবং সবার সামনে যখনই তার মাথায় গান পয়েন্ট করে, ঠিক তখনই অর্জুন তার ঘড়ির দিকে তাকায় আর দেখতে পারে 10 মিনিট শেষ হয়ে গেছে। আর যখনই প্রিন্স তাদের গুলি করতে যাবে, দেখা যায় সুবেদার নানা আর তার বাহিনী সেখানে ওত পেতেছিল, আর তারা একে একে প্রিন্সের অনেকগুলো লোককে মেরে ফেলে। আসলে মুভির শুরুতে গাড়িতে করে যে কয়েকজন লোক গান নিয়ে আসছিল তারা আসলে এরাই ছিল। তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল, এই জন্য আসতে সময় লেগে গিয়েছিল কিছুটা। আর এরা সবাই ছিল অর্জুন এবং প্রভাকরের ব্যাচমেট। তারা একই সাথে সবাই আর্মিতে ছিল। প্রিন্স আর তার লোকেরা বুঝতে পারে আসলে তারা এদের হাতে কয়েদ হয়ে গেছে। এরপরে জেলের দৃশ্য দেখানো হয়, যেখানে বাবলি দিদি মরে পড়েছিল। আসলে জেলখানার ভেতরে বাবলি দিদির জন্য যে খাবার রান্না করত এবং তাকে যে দেখাশোনা করত সে ছিল ফাতেমা। আর আমরা জানতে পারি এই ফাতেমা হচ্ছে সফটেরই আপন বোন, যার ফলে সফটির কথাতেই সে বাবলি দিদির খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেটা খেয়ে সে সেখানে মারা গিয়েছিল। সফটি এরপরে গুড্ডু নামের একটি ছেলেকে কল করে, আর এই গুড্ডু সবসময় প্রিন্সের সাথেই থাকতো। গুড্ডুকে সে বলে পরিস্থিতি এখন বদলে গেছে, যেখানেই থাকো আমার লোকদের নিয়ে চলে এসো। গুড্ডু দেখা যায় সবাইকে বলে সফটি ভাইয়া বলেছে এখান থেকে চলে যাবার জন্য, তো সবাই চলে আসো। দেখা যায় সবাই সেখানে গান রেখে অর্থাৎ সারেন্ডার করে চলে আসে, যার ফলে প্রিন্স সেখানে একাই হয়ে যায়। প্রিন্স এতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর অবাক দৃষ্টিতে তাদের সবাইকে দেখতে শুরু করে। অর্জুন প্রিন্সকে গান পয়েন্টে নিয়ে বলে, আমি চাইলেই এখন তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু তোমরা যেমন লোক সেটা আমরা কখনোই হতে পারবো না। এদিকে মান্নুর মা সেখানে চলে আসে। নিজের ছেলে এবং ভাইয়ের হত্যার কথা মনে করে সে কাঁদতে থাকে আর প্রিন্সকে চর মেরে বসে। এরপরেই দেখা যায় প্রিন্সকেও ঠিক একই রকমভাবে মাথাটা বের করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেমনটা মান্নুর মামাকে রাখা হয়েছিল। আর এরপরে গাড়ি দিয়ে প্রিন্সকে সেখানেই পিষে ফেলা হয়। মুভির একদম শেষটাতে দেখানো হয় যে সফটি এবং তার গ্যাংয়ের লোকেরা চলে আসে অর্জুনের বাড়িতে, কারণ সেখানে অর্জুন এবং প্রভাকর সফটিকেও মারধর করেছিল, অপমান করেছিল। আর সেটারই বদলা নেবার জন্য সফটি এবং তার লোকেরা সেখানে চলে আসে আর অর্জুনের বাড়ির ভেতরে একটা ককটেল বম ছুড়ে দেয়, কিন্তু অর্জুন সেটা ধরে ফেলে। আর এখানেই দেখানো হয় এটা কোনো শেষ ছিল না, বরং এটা ছিল শুরু, কারণ অর্জুনের এখন লড়াই করতে হবে সফটি এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে। যাই হোক, এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।